ওই জনগণের টাকাগুলো নিয়েই আবার তারা দেশ চালাবে, অথচ জনগণের গণভোটের রায় কিন্তু মানবে না তারা। বাংলাদেশে এখন $77 বিলিয়ন ঋণগ্রস্ত হয়ে আসছে। 77 বিলিয়ন, ইটস আ বিগ অ্যামাউন্ট। এবং অর্থনীতির যে টালমাটাল অবস্থা এবং ব্যাংকিং খাতের যে অবস্থা, ক্যাপিটাল মার্কেট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট মারাত্মক বিপর্যস্তকর অবস্থা। মানুষ ইনভেস্টমেন্ট করছে না, কটেজ ইন্ডাস্ট্রিগুলো ফ্লারিশ করছে না, বেসিক শিল্প নগরীর অবস্থাগুলো খুবই খারাপ। তেল নিয়ে যে এটা তেলবাজি হচ্ছে দুই জায়গাতে, একটা হচ্ছে যে আমাদের দেশে পাম্পে তেল নেই, তেল দাম বেড়ে যাচ্ছে, আবার সংসদে প্রচুর তেল, এটা নিয়েও আমরা দেখছি। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতেছি না। গত মাসেও 22টা খুনের ঘটনা ঘটছে বিএনপির হাতে, কিন্তু সেই 22টা খুনের কোনো বিচার, প্রতিকার, প্রতিরোধ কিছুই নাই। দেশের আইন শৃঙ্খলার দিকে খেয়াল না রেখে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের হয়ে গেছেন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সে যে কোনো প্রশ্নের উত্তর দেয়, সংবিধানের ব্যাখ্যা দেয়, যে কোনো ধরনের বিরোধী দলীয় নেতা কোনো প্রশ্ন করলেও তার উত্তরও দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী হিসেবে তো সালাউদ্দিন সাহেবকেই জানি বা বুঝতে পারছি, এবং তার প্রচ্ছন্ন মদদে, তার ইশারায় সকল আইন তৈরি হচ্ছে, আইনের সংশোধন হচ্ছে, আইনের খসড়া তৈরি হচ্ছে, আর বাকিরা তো পুতুলের মতো ব্যবহৃত হচ্ছে, পুতুলের মতো হ্যাঁ হ্যাঁ রায় দিচ্ছে, পুতুলের মতো টেবিল চাপড়াচ্ছে। এই জায়গা থেকে দেশের জন্য খুব ভালো কিছু এটা বয়ে নিয়ে আসছে না, এবং জনমনে শঙ্কা তৈরি হচ্ছে যে এটা পরিবর্তনের জন্য ভোট দিয়েছিলাম, কিন্তু এমন একটা মানুষের হাতে এটা পড়ে গেল যে মানুষটা জনগণের রায়ের চাইতে নিজের চাহিদা, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই বেশি উদ্বিগ্ন। তেলের একটা তীব্র সংকট তৈরি হয়েছে, এবং যতই সংসদে দাঁড়িয়ে বলুক তেলের কোনো সংকট নাই, 2 লক্ষ ব্যারেল তেল আসছে, এত লিটার তেল পাওয়া গেছে মজুদ, কিন্তু আমরা প্রকাশ্যে তো রাস্তায় প্রতিদিন হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, দেখছি সেখানে 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার পর্যন্ত মানুষ তেলের জন্য লাইন দিচ্ছে। 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা অপেক্ষা করে 1000 টাকার তেল তারা পাচ্ছে। তেলের তো একটা সংকট। এরপরে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যেটা অপরিশোধিত তেল পরিশোধনের একমাত্র কেন্দ্র, যেখান থেকে বাংলাদেশের মোট চাহিদার 20% পূরণ হয়, সেই কারখানা বা সেই প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে। পরবর্তীতে তেল আসার পরে এটা আবার হয়তো চালু হবে। তো পরিশোধিত তেল যে পরিমাণে আমাদের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আনতে পারছে না। দেশের অর্থনৈতিক কাঠামো স্থবির হয়ে পড়ছে, মানুষের আয়ের সীমা আস্তে আস্তে ধীরে ধীরে নেমে যাচ্ছে। এনবিআরের যে লক্ষ্যমাত্রা লাস্ট বাজেটে ছিল, জাতীয় রাজস্ব আয় যেটা করবে, সেই রাজস্ব আয় তারা করতে পারছে না, যার ফলে দেশ পরিচালনার জন্য যে অর্থ দরকার, সেই অর্থ এখন জোগাড় করাটা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। তারা কিছুদিন আগে, 2-3 আগে ট্রেজারি বন্ড ছেড়েছে। তারা আগামী 2 মাস চলার জন্য 1 লক্ষ কোটি টাকা তাদের প্রয়োজন। ট্রেজারি বন্ড ছেড়ে তারা সুদের হার বাড়িয়ে দিয়েছে, যাতে জনগণ আবার টাকা রাখে, ওই জনগণের টাকাগুলো নিয়েই আবার তারা দেশ চালাবে, অথচ জনগণের গণভোটের রায় কিন্তু মানবে না তারা। এখানে তারা 1,10,000 কোটি টাকা ট্রেজারি বন্ড বিক্রি করে লিকুইড মানি নিতে চাচ্ছে, যা দিয়ে তারা তেল কিনবে, যা দিয়ে তারা রাষ্ট্রের অন্যান্য কার্যক্রমগুলো তারা পরিচালনা করবে। এটা ট্রেজারি বন্ড ছাড়া মানেই হচ্ছে, বুঝতে পারছি আমরা যে কত কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এরপর 26 সাল থেকে 30 সাল পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণে ঋণ পরিশোধ করতে হবে, বাংলাদেশে এখন $77 বিলিয়ন ঋণগ্রস্ত হয়ে আসছে। 77 বিলিয়ন, ইটস আ বিগ অ্যামাউন্ট। আবার $2 বিলিয়ন ঋণ চেয়ে বসে আছে এই বর্তমান সরকার। ব্যাংকিং খাত থেকে 40,000 কোটি টাকা তারা ইতিমধ্যেই ঋণ গ্রহণ করেছে, এখন ব্যাংকিং খাত থেকে আর টাকা নেওয়ার মতো অবস্থা নেই, এই জন্য তারা ট্রেজারি বিল ছেড়েছে। 2026 সাল থেকে ঋণ পরিশোধ করা শুরু করতে হবে, 30 সাল পর্যন্ত $26 বিলিয়ন তাদের ঋণ পরিশোধ করতে হবে। এই বছরেই বাজেটের উপরে প্রায় 6,000 মিলিয়ন ডলারের মতো সম্ভবত ঋণ পরিশোধ করতে হবে, যেটা একটা বিগ একটা অ্যামাউন্ট। এবং অর্থনীতির যে টালমাটাল অবস্থা এবং ব্যাংকিং খাতের যে অবস্থা, ক্যাপিটাল মার্কেট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট মারাত্মক বিপর্যস্তকর অবস্থা। মানুষ ইনভেস্টমেন্ট করছে না, কটেজ ইন্ডাস্ট্রিগুলো ফ্লারিশ করছে না, বেসিক শিল্প নগরীর অবস্থাগুলো খুবই খারাপ, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে না, আনএমপ্লয়েডের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এটা তো একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করতেছে সোসাইটির মধ্যে। এরই মধ্যে আবার ব্যাংকিং খাতে যে অবাধে লুটপাট, ইসলামী ব্যাংক একটা সবল সক্ষম একটা ব্যাংক, এসালাম গ্রুপ এখান থেকে 95,000 কোটি টাকা বের করে নিয়ে গিয়ে এই ব্যাংকটাকে পুরো দেউলিয়া করে দিছে। তাদের কাছে আবার মালিকানা ফেরত নিয়ে যাওয়া, এমডি চেঞ্জ করে দেয়া, চেয়ারম্যান চেঞ্জ করে দেয়া, ক্ষমতায় আসার পরে যা ইচ্ছা তাই করে যাচ্ছে তারা।
তারা মূলত দেশটাকে পঙ্গু এবং বিকলাঙ্গ করার জন্য যা বাকি আছে সব কিছু করছে। তারা মনে করছে এগুলো সরিয়ে দিলে তারা স্বাধীনভাবে তাদের মতো করে সব কিছু করতে পারবে। আদতেও অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে বা করাপশন ফ্রি লোকদেরকে সরিয়ে দিয়ে সেখানে তাদের লোক বসাইলে এতে আরও বড় ধরনের বিপর্যয়ের দিকে তারা ধীরে ধীরে হাঁটছে। আমি জানি না যে এইগুলোর সমাধান তারা কিভাবে চিন্তা করছে, তবে দেশের সাধারণ মানুষ হিসেবে, জনগণ হিসেবে আমরা প্রত্যাশা করি জনগণ ভালো থাকুক, দ্রব্যমূল্যের গতি নিম্নগামী থাকুক, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক, আনএমপ্লয়েড সমস্যাগুলো দূরীভূত হোক, ব্যাংক থেকে টাকা লোন নিয়ে এরপর কৃষক কার্ড 2000-4000 কৃষক কার্ড দিয়ে এরপরে ইস্তেহার বাস্তবায়ন করছি, এরকম মানে চোখ ধাঁধানো বা হচ্ছে আই ওয়াশ করার কর্মসূচি এখন সরকারকে আরও বেশি বিপদে ফেলবে।